আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা দিল্লির দেভলি বলে একটা জায়গা আছে, সেখানকার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 51 বছর বয়সী রাজেশ কুমার বলে একজন রিটায়ার্ড ফৌজি, যিনি রাজপুতানা রাইফেলসের কর্মচারী ছিলেন। পরে তিনি রিটায়ার করার পরে দিল্লির দেওলিতে এসে থাকতে শুরু করেন। তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার জন্য তিনি হরিয়ানা গ্রামের বাড়ি ছেড়ে দিল্লিতেই থাকতে শুরু করেন। তার বাড়িতে তার স্ত্রী, তার নাম হচ্ছে কোমল, তার বড় মেয়ে বয়স 25 বছর, নাম হচ্ছে ববিতা, আর তার ছোট ছেলে বয়স হচ্ছে 20 বছর, তার নাম হচ্ছে অর্জুন কুমার। তো 4 জনের সংসার তাদের। অর্জুন কুমার একজন বক্সার। সে পড়াশোনায় তার বিশেষ মনোযোগ ছিল না, তার বক্সিং বা অন্যান্য খেলাধুলায় তার খুব মন ছিল। তো সে স্টেট লেভেলের বা অনেক পাড়ার প্রতিযোগিতায় সে একজন বক্সার, আগেই বলেছি। তো সে বক্সিংয়ে অনেক মেডেল জিতেছিল, স্টেট লেভেলের খেলাতেও সে কিন্তু মেডেল পেয়েছিল। কিন্তু তার বাবা সেই ব্যাপারগুলো পছন্দ করতো না। তার বাবার ইচ্ছা ছিল যে তার মেয়ে যেমন পড়াশোনায় খুব ভালো মেধাবী ছাত্রী ছোটোবেলা থেকে, ছেলেটাও পড়াশোনা করবে, খেলাধুলায় মনোযোগটা কম দেবে। কিন্তু ছেলে সবসময় উল্টোটাই করতো। আর ববিতা, সে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে MA পড়াশোনা করছে, সেই সঙ্গে ইউপিএসসির জন্য ট্রেনিং করছে। সে একজন IAS বা IPS হতে চায়। তো ঘটনার দিন মানে 4 ডিসেম্বর 2024 সকালবেলায় 5:30টার সময় অর্জুন, বাড়ির ছেলে, সে বক্সার ছিল, আগেই বলেছি। সে প্রত্যেক দিন তার ডেলি রুটিন ছিল যে সে সকালবেলায় 5:30টার সময় মর্নিং ওয়াকে যেত। মাঝে মাঝে তার বাড়ি থেকে একটু দূরেই 20 মিটার মতো দূরে একটা জিম, সেখানেও সে যেত। সেখানে শরীরচর্চা করত, হাঁটতো, তারপরে 1-1.5 ঘন্টার মধ্যে সে বাড়ি ফিরে আসতো। তো সেদিনও সে সকালবেলায় উঠে সে বাইরে বেরিয়ে যায়। তাদের বাড়ির একটা সিস্টেম ছিল যে তালাটা বাইরে থেকেও লাগানো যেত, ভেতরে থেকেও লাগানো যেত। সে তালা লাগিয়ে বাইরে বেরিয়ে যায়, আর বেরোবার সময় চিৎকার করে মাকে বলে যায় যে মা, আমি চললাম, রোজ যেমন বলতো। সে চলে যায়, আর তার এই আওয়াজটা কিন্তু পাশের বাড়ির মহিলারা যারা সকালবেলায় উঠে পড়ে কাজকর্ম করার জন্য, তারা শুনতেও পেয়েছিল। রোজ যেমন শুনতে পায়, সেদিনও শুনতে পেয়েছিল যে ছেলেটা মর্নিং ওয়াকের জন্য বা জিমে যাওয়ার জন্য বেরিয়ে চলে গেল। তো সে অন্য সব দিনের মতোই 1 ঘন্টা পরে 6:30টার সময় সকালবেলায় বাড়ি ফিরে আসে। প্রথমেই সে বাড়ি ফিরে এসে নিজের দিদির রুমে যায়। সেখানে গিয়ে দিদির সাথে কথা বলে, কোনো উত্তর পায় না। কম্বল সরিয়ে দেখে, লাইট জ্বালায়, দেখে চারিদিকে রক্তারক্তি, আর বোনের গলায় গভীর ক্ষত। সে আর বেঁচে নেই। অর্জুন জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে, ছুটে ওপরের তলায় যায়। গ্রাউন্ড ফ্লোরে দিদির রুম ছিল, সেখান থেকে ছুটতে ছুটতে সে ওপরের তলায় যায়। ওপরের তলায় গিয়ে সে বাবা আর মায়ের কাছে যায়। গিয়ে দেখে সেখানেও কিন্তু একই অবস্থা, তাদেরও প্রাণহীন দেহ, ওই একই রকমভাবে গলায় আঘাত, শরীরেও বিভিন্ন জায়গায় আঘাত, তারা পড়ে রয়েছে। সে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। আশেপাশের লোকজনেরা আওয়াজ পায়, শুনতে পায়, প্রতিবেশীরা একে অপরের কাছে খবর পায়। সবাই এসে জড়ো হয় তাদের বাড়িতে। একটু দূরেই বলেছিলাম 20 মিটার দূরে একটা জিমে যারা এসছিল শরীরচর্চা করতে, তারা জিমের ট্রেনার ছিল তাদের প্রতিবেশী, সামনে বাড়িতেই থাকতো। তারা সবাই ছুটে আসে, উঠে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু ওই যে দেওলি এলাকাটা একটা শান্তিপ্রিয় এলাকা। এই পর্যন্ত এই ধরনের ঘটনা মানে এখানে কোনোদিন কোনো চুরি ডাকাতিও হয়নি। তো আশেপাশের সবাই অবাক হয়ে যায়, তারা বুঝতে পারছিল না যে কি করণীয়। যাই হোক, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম দেখে যে একই বাড়ির 3 জন মারা গেছে। হয়তো 4র্থ জনও যদি সেই সময় বাড়িতে থাকতো তো তাকেও একই অবস্থায় পড়তে হতো। ছেলেটা এতটাই কাঁদছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করার মতো সুযোগ পুলিশ পাচ্ছিল না। ইতিমধ্যেই ছেলেটার হাতে একটা তাজা আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। মনে হচ্ছিল যে আজকেই যেন ওই আঘাতটা লেগেছে।
তার হাতের আঘাতটা দেখে পুলিশ জিজ্ঞেস করে যে এটা কিভাবে লেগে গেছে। সে বলে মর্নিং ওয়াক করতে গেছিল বাইরে, ওটা তখন চোট লেগে গেছে। পুলিশের কিন্তু সন্দেহটা থেকেই যায়, আর পুলিশ তার কথায় বিশ্বাস করেনি। পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর দফায় দফায় একজন না, বিভিন্ন পুলিশ কর্মীরা আলাদা আলাদাভাবে তাকেই জিজ্ঞাসাবাদ করে, কারণ কি তাদের সন্দেহটা তার ওপরেই গিয়ে পড়ে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ সিসিটিভিটা চেক করে নিয়েছিল রাত থেকে সকাল 6:30 পর্যন্ত। কয়েকটা লোকজন, কিছু বয়স্ক লোকজন রাস্তায় চলাফেরা করছিল, কিন্তু বাড়ির ভেতরে কেউ ঢোকেনি বা কেউ বেরিয়ে যায়নি। শুধু অর্জুন মানে বাড়ির ছেলে 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তাহলে এই সময়ের মধ্যে কি এমন হয়েছে যে এইভাবে একই বাড়ির 3জনকে একই রকমভাবে প্রাণ হারাতে হলো? পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছিল, তো অর্জুনের যে বয়ান তাতে পার্থক্য দেখা যায়। সে এক একজনকে এক একবার এক এক রকম কথা বলছিল। সেই জন্য পুলিশের সন্দেহটা তার উপরেই হয়। এবার পুলিশ কিন্তু তাকে সরাসরি বলে যে আমরা বুঝে গেছি যে তুমি মেরে ফেলেছ, কিন্তু কেন মেরে ফেলেছ সেটাই আমরা জানতে চাই, বা কিভাবে মেরে ফেলেছ তুমি এবার বলতে শুরু করো, না হলে কিন্তু আমাদেরকে অন্যরকমভাবে কথা বের করে নিতে হবে। অর্জুন তখন কাঁদতে কাঁদতে হঠাৎ করে চুপ করে যায়। করার পরে সে কিন্তু আর থামে না, সে পরপর সব বলে যায়। সে বলে যে তার বোন খুব ভালো ছাত্রী, কিন্তু সে ভালো ছাত্র নয়, তার পড়াশোনায় মন লাগে না, সে বক্সার, যথেষ্ট ভালো একজন প্লেয়ার, তার খেলতে ভালো লাগে, তার বক্সার হওয়ারই ইচ্ছা, কিন্তু তার বাবা সারা জীবন তাকে বকেছেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সামনে অপমানিত করেছেন বারবার, কখনো তাকে ভালোবাসেননি। এমনকি সব্বার কাছে সব সময় উদাহরণ দিয়েছেন যে তার মেয়ে খুব ভালো, তার ছেলেটা ভালো নয়, তাকে নিয়ে যত চিন্তা। আর ছেলেকে সবসময় বলেছেন যে মেয়েটার মতো হতে হবে, তুমি অন্যরকম, তুমি ভালো নয়, মেয়েটার মতো নিজের দিদির মতো হওয়ার চেষ্টা করো। ব্যাপারটা তার ভালো লাগেনি। দিদিকে কখনো হাত খরচের জন্য বা অন্য কোনো দরকারে টাকা পয়সা চাইতে হতো না বাবার কাছে, কিন্তু অর্জুন যখনই বাবার কাছে কিছু টাকা চাইতো, বাবা তাকে অনেক রকম কথা শোনাতো, হাত তুলতো তার গায়ে যখন তখন, আর টাকা দিত না, বলতো যে পড়াশোনা করো, দিদির মতো পড়াশোনায় মন দাও, বক্সিং করে কিছু হবে না। তো সে সব সময় বিরক্ত অনুভব করত, সে কিন্তু সব সময় বিরক্তি অনুভব করত। কিছুদিন আগেই মানে 1 ডিসেম্বরে তার দিদির জন্মদিন ছিল 25তম, সেটাও বিশাল ধুমধাম করে লোকজন ডেকে আয়োজন করা হয়। সেই রকম জন্মদিন কিন্তু কখনো তার হয়নি। আরও একটা ব্যাপার, 10 দিন আগে তারা হরিয়ানাতে নিজেদের গ্রামে একটা বিয়ে বাড়ি গেছিল, সেখানেও কিন্তু ঘর ভর্তি আত্মীয় স্বজনের মধ্যে তার বাবা তাকে অপমানিত করেছিল, আর বলেছিল যে মেয়েটা তার সম্মানের, তার গর্বের বিষয়, কিন্তু ছেলেটা সব জায়গায় যেখানেই যায় তাকে লজ্জিত হতে হয় ছেলের জন্য। এমনকি তার দিদিও তাকে নানা রকমভাবে কথা শোনাতো। তার মা বাবা দুজনেই কিন্তু সবসময় তার দিদিকেই ভালোবাসতো, তার সাথে এমন ব্যবহার করা হতো যেন তার দিদিটাই তাদের নিজের সন্তান, আর ছেলেটা নিজের সন্তান নয়, সৎ সন্তান। সেই জন্য সব সময় সে নিজের মনের মধ্যে একটা রাগ পুষে রেখেছিল। সে বেশ লম্বা সময় ধরে 3জনকেই শাস্তি দিতে চাইছিল, কিন্তু সুযোগ পাচ্ছিল না। তারপর নিজের মনে মনে একটা প্ল্যানিং করে ফেলে যে তাদেরকে শাস্তি দিতেই হবে, তারা সব জায়গায় অপমান করছে। সেই বিয়ে বাড়িতেই কিন্তু সে ভেবে ফেলেছিল যে আর দেরি করলে চলবে না, শাস্তি কিন্তু এবার দিতেই হবে। সেই দিন মানে ঘটনার দিন 4 ডিসেম্বর, সেই দিনই ছিল তার বাবা আর মায়ের 27তম বিবাহবার্ষিকী। তো বাড়িতে একটা আয়োজন হবে, আবারও লোকজনকে ডাকা হয়েছিল, ঘর বাড়ি সাজানো হচ্ছিল। সেই জন্য অর্জুন সেই দিনটাকেই বেছে নেয় মা বাবা আর দিদিকে শাস্তি দেওয়ার জন্য। অর্জুন, তার বাবা রাজপুতানা রাইফেলসে কাজ করত, ফৌজি ছিল একজন, আমি আগেই বলেছি। তো রাজপুতানা রাইফেলসের লোকেদেরকে একটা করে অস্ত্র দেওয়া হয়।
তো সেই ধারালো অস্ত্রটা তাদের বাড়িতেই রাখা ছিল, সে সেটা নিজের কাছে রেখেছিল। সে মর্নিং ওয়াকে যাওয়ার আগে প্রথমেই সেই অস্ত্রটা নিয়ে নিজের দিদির রুমে যায়। দিদি কিন্তু একজন ক্যারাটে জানা ব্ল্যাক বেল্ট মেয়ে ছিল। সে প্রাণপণ বাঁচার চেষ্টা করেছিল। সেই ধাক্কাধাক্কিতেই কিন্তু তার ভাইয়ের হাতে আঘাতটাও লেগে গেছিল। দিদি কোনোদিন ভাবতেই পারেনি যে ভাই তার সাথে এরকম করবে, কিন্তু ভাই কোনো কথাই শোনেনি, ভাইয়ের একটু দয়াও হয়নি, সে কিন্তু সজোরে গলায় আঘাত করেছিল। তারপরে রক্তটা তার দেখতে ইচ্ছা করছিল না, সেই জন্য সে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে সে সোজা চলে যায় ওপরের রুমে। প্রথমেই বাবার ওপরে অ্যাটাক করে। বাবা ঘুমাচ্ছিলেন, কিছু বুঝতেই পারেননি। তো যত তাড়াতাড়ি সম্ভব সেখানেও গিয়ে কাজ সেরে ফেলে। এই ব্যাপারটা কিন্তু তার মা দেখে ফেলে। তার মা চিৎকার করার আগে বা কিছু বলার আগেই সে মায়ের দিকে চলে যায়। মায়ের কাছে গিয়ে একই রকমভাবে মাকেও আঘাত করে। তখনও কিন্তু প্রাণ বেরিয়ে যায়নি। মা বাবা সবাই যে যার খাটে পড়ে রয়েছে। সে ওখানে চুপচাপ বসে থাকে, দেখতে থাকে যে কিভাবে তারা শেষ হয়ে যাচ্ছে, আর বলে যে এবার চিৎকার করো, বকছো না কেন, তোমরা কেন চুপ করে আছো। শেষ সময়ে তার মা বাবা কি ভেবেছিল বা তাদের মনের অবস্থা কি ছিল সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তারা যে শেষ সময়টা কাটাচ্ছিল সেই সময় তাদের ছেলে বসে বসে দেখছিল তাদের কতটা কষ্ট হচ্ছে। তাদেরকে বারবার বলছিল যে এবার তোমরা চেঁচাও, চেঁচিয়ে আমাকে বকো। কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়। তো সে তাদেরকে রেখে নর্মাল প্রত্যেক দিনের মতো মর্নিং ওয়াকে চলে যায়। সেদিনও যায়, ইচ্ছা করেই আরও জোরে ডাক দিয়ে মাকে বলে, মা আমি যাচ্ছি। প্রত্যেক দিনই বলতো, কিন্তু সেদিন ইচ্ছা করেই আর একটু জোরে বলেছিল যাতে প্রতিবেশীরাও শুনতে পায় যে সে বাইরে চলে যাচ্ছে। তো সে এই ঘটনা ঘটাবার পরে ফিরে আসে। তার পরের যে ঘটনা সেটা আমি আগেই বলে দিয়েছি। তার এই পুরো ঘটনাটা ঘটিয়ে ফেলতে মাত্র 10 মিনিট সময় লেগেছিল। তো এই ঘটনাটা বলার উদ্দেশ্য কারোর মন খারাপ করে দেওয়া নয়। এই ঘটনাটা বলে দেওয়ার উদ্দেশ্য যে সবাইকে, আমাদের মধ্যে কে কেমন মনের মানসিকতার মানুষ আমরা জানি না। সেই জন্য কখনোই নিজের সন্তান বা অন্য কারোর সাথে এমন ব্যবহার করা উচিত না যে তাদের মনে এরকম গভীর একটা ক্ষত সৃষ্টি করবে। কারণ সবাই একই ধরনের মানুষ হয় না। কে কিভাবে সেটা রিয়্যাক্ট করবে সেটা সম্পূর্ণ কিন্তু তাদের উপরে ডিপেন্ড করে। এখন রিটায়ার্ড ফৌজি রাজেশ কুমারের বাড়ি একদম শ্মশান হয়ে গেছে। বাড়িতে কেউ নেই। প্রতিবেশীরাও ভীষণ অবাক, ভীষণ দুঃখিত যে একটা হাসা খেলা পরিবার এইভাবে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর তাদের যে একমাত্র ছেলে সে এখন জেলে পুলিশ কাস্টাডিতেই রয়েছে।